বাংলাদেশ আবহে যখন এপার বাংলায় ওপার বাংলার অনেক শিল্পীদের অনুষ্ঠানই বাতিল হয়েছে, এমন পরিস্থিতিতে রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ সিপিআইএমের, এবং তিনি সিপিআইএমের অনুষ্ঠানে গানও গাইবেন। আমার সঙ্গে এই নিয়ে আলোচনায় আজকে রয়েছে পঞ্চানন পোদ্দার, তার সঙ্গে কথা বলবো। পঞ্চানন, আমরা যখন এই বাংলাদেশ আবহে দেখছি অনেকেরই অনুষ্ঠান প্রোগ্রাম বাতিল হয়েছে, সেখানে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আমন্ত্রণ, কি মনে হচ্ছে এর মধ্যেও কি কোনো পলিটিক্স থাকতে পারে? থাকতে পারে, নাও থাকতে পারে। মানে কোনো কি বার্তা পৌঁছে দেওয়া মানুষের মধ্যে, মানে দুই বাংলার মানুষের মাঝে কি কোনো এটার মাধ্যমে কোনো বার্তা পৌঁছে দেওয়া? দেখো, সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি, মানে বৃহত্তর কমিউনিস্ট পার্টি এবং সিপিআইএমের যা ইতিহাস ভারতের সঙ্গে অন্যান্য দেশের সমস্যাজনিত ব্যাপার স্যাপারে, সেটা চীন যুদ্ধের সময়, সেটা পাকিস্তান যুদ্ধের সময়, আজকে বাংলাদেশের ক্ষেত্রে, তারা কাইন্ড অফ এমন ইতিহাসের ভাষা এটাকে বলে নায়ক পাই নায়ক খাই। তো সবসময় কমিউনিস্ট পার্টি চেষ্টা করেছে এমন একটা স্ট্যান্ড নিতে এই ধরনের ক্ষেত্রগুলোতে, যে যাতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকে, বৈদেশিক নীতির সুবিধা হয়, দুই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের যাতে খুব একটা অসুবিধা না হয়। মোটামুটি এরকমই স্ট্যান্ড ছিল। যদিও ভারত চীন যুদ্ধের সময় সিপিআই এর আলাদা স্ট্যান্ড ছিল, সিপিআইএম এর আলাদা ছিল। আমরা যদি চীন যুদ্ধের সময়ও স্ট্যান্ড দেখি, সেইখানেও তারা বলেছিল যে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত, দুই দেশের শাসক একসাথে হয়ে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত। তারা কলকাতার রাজপথে বারংবার মিছিল করেছেন, যুদ্ধ নয় শান্তি চাই, গান হয়েছে, গণসঙ্গীত। তো মোটামুটি এটা তার ইতিহাস। তো সেই ইতিহাসের ধারক এবং বাহক হিসাবে লাল পার্টি বা সিপিআইএম, তারা এবার যে ডিসিশন, তারা এর আগে যে আমি একটু আগে পড়ছিলাম সিপিআইএমের প্রেস রিলিজ, যে প্রেস রিলিজে পলিট ব্যুরো বাংলাদেশ নিয়ে পলিট ব্যুরোর ডিসিশন, পলিট ব্যুরো কী বলতে চাইছে, জানাতে চাইছে, সেখানে প্রথম যে প্রেস রিলিজটা দিয়েছিল, প্রথমে সেই প্রেস রিলিজ থেকে মোটামুটি এটা ক্লিয়ার হয় যে তারা কিন্তু কোনোভাবে শেখ হাসিনার পক্ষে নেই। আচ্ছা, তারা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে আছে। কিন্তু তা বলে এটা নয় যে বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষদের ওপর, বাংলাদেশে যে অত্যাচার সংখ্যালঘু মানুষদের ওপর প্রথম যে খাড়াটা নেমে এলো, এখন একটা ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে। কিন্তু এটা তো সত্যি কথা, বাংলাদেশের একটা বিরাট অংশের মৌলবাদীরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে। আবার এটাও ঠিক, বাংলাদেশের ছাত্রছাত্রীরা একটা প্রোগ্রেসিভ মানুষজন, তারা সংখ্যালঘু মানুষদের পক্ষেও দাঁড়িয়েছে। দুরকমই ছিল। সিপিআইএম সেক্ষেত্রে দুটো পক্ষেই থাকার চেষ্টা করেছে বলে আমার মনে হয়, এবং প্রেস রিলিজ থেকেও সেটা ক্লিয়ার যে তারা শেখ হাসিনার যে বর্বরতা, শেখ হাসিনার যে অত্যাচার, শেখ হাসিনা যে ভোট দিতে না দেওয়ার যে পার্মানেন্ট প্রধানমন্ত্রী থাকার যে ছক, তার বিরুদ্ধে সিপিআইএম কথা বলেছে। আবার যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বা বাংলাদেশের সাধারণ গরিব মানুষের উপর অত্যাচার হয়েছে, কিংবা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, তারও নিন্দা করেছে সিপিআইএম। অনেকটা কি এ রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরোধিতা একসঙ্গে করার মতোই, মানে যেমনটা তুমি বলছো যে বাংলাদেশে দুটো বিষয়েরই তীব্র নিন্দা, কিন্তু সিপিআইএমের এই কারণেই কি মানুষের কাছে কোথাও গিয়ে স্পষ্ট নয় সিপিআইএমের স্ট্যান্ড বাংলাদেশ নিয়ে? কারণ এই তারা মানে বারবার যেটা বলতে চেয়েছে যে ভাগাভাগির রাজনীতি, আসলে ধর্ম নিয়ে ভাগাভাগির রাজনীতিটা এই বাংলাদেশ ইস্যুতে করার চেষ্টা করেছে এপারের বিভিন্ন দক্ষিণপন্থী দলগুলো। দক্ষিণপন্থী দলের থেকেও সংবাদ মাধ্যম, একটা সোকল্ড মেইন স্ট্রিম মিডিয়া, তারা বেশ কয়েকটা সংবাদ মাধ্যম মিলে একটা সোশ্যাল হেট্রেড তৈরি করেছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর। বাংলাদেশে ডেফিনেটলি মৌলবাদ একটা সমস্যা, ইসলামিক এক শ্রেণীর মানুষ ইসলামিক টেররিজমকে মদত দিচ্ছে, সেটাও বড় একটা সমস্যা। কিন্তু বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, রিক্সা চালক, তার তো খুব বেশি দোষ নেই। তার সম্পর্কেও আজকে সোশ্যাল রেটে, তুমি আজকে ধরো বাংলাদেশের একটা গরিব মানুষ, সে বাংলাদেশে প্রপার চিকিৎসা না পেয়ে কলকাতার কোনো একটা হসপিটালে চিকিৎসা করাতে এসছে, তাকে তুমি একটা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষকে যদি গালাগাল করে, সেটা তো উচিত নয়। তার কি দোষ আছে? রাজার যুদ্ধ হয়, অলুখাগড়ার প্রাণ যায়, যে বিখ্যাত কথা, সেই কথার ধার করেই বলতে হয় যে সেই যে সোশ্যাল হেট্রেড তৈরি হয়েছে আমাদের দেশের মানুষের ওদের দেশ সম্পর্কে, ওই দেশের মানুষের এদেশ সম্পর্কে, তো হওয়ার কথা না। আমাদের বাপদাদারা ওই দেশ থেকে এসেছিল, প্রচুর আমাদের আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু ওই দেশে থাকে, তাদেরও ওই দেশে থাকে, সেরকম একটা সমস্যা ক্রিয়েট করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে পোস্ট 2014, মানে 2014 পরবর্তী ভারতবর্ষ না মাঝামাঝি থাকতে ভুলে গেছে। যে আইডিয়া অফ ইন্ডিয়ার কথা গান্ধী নেহেরু বলে, সে তার থেকে সরে এসছে। ভারতবর্ষের
হ্যাঁ, এইটা হয়ে গেছে আজকের দিনে। হয় তুমি পক্ষে কিংবা বিপক্ষে, তুমি কোনোদিনই মাঝামাঝি থাকতে পারবে না। তুমি হয় খারাপ তোমাকে বলতে হবে, না তোমায় ভুল বলতে হবে, এরকম একটা জায়গায় চলে এসছে ভারতীয়দের মানসিকতা। শুধুমাত্র ভারতীয়দের বললে ভুল হবে, হয়তো পৃথিবীর একটা বিরাট অংশের মানুষের সেটাই হয়েছে। হয় তুমি রাশিয়ার পক্ষে, নয় তুমি ইউক্রেনের পক্ষে। তুমি যদি বলো রাশিয়া ইউক্রেন তোমরা দুজনে যুদ্ধ করো না, তোমরা ভালো থাকো, তাহলে তুমি গ্রহণযোগ্যতা নেই তোমার। তো এই যে যুদ্ধ নয় শান্তি, নিরপেক্ষরা কি এখন সংখ্যালঘু হয়ে দাঁড়াচ্ছে? নিরপেক্ষরাই সংখ্যালঘু হয়ে দাঁড়াচ্ছে, এটা খুব বড় একটা ব্যাপার। যে নিরপেক্ষ, নাস্তিক, মানে এথিস্ট যারা, এই মানুষগুলো আড়াল হয়ে যাচ্ছে। হয় তুমি হিন্দু হলে ভালো একটা মন্দির পাবে, তুমি যদি মুসলিম হও তাহলে একটা মসজিদ পাবে, তুমি যদি এথিস্ট হও, তুমি যদি সব ধর্মকেই সম্মান করো, নাস্তিক হও, বা তুমি তাদের থেকে আলাদা থাকতে চাও, তাহলে তোমার গ্রহণযোগ্যতা কমছে। মানে এইটা শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রেই। এই সর্বক্ষেত্রে হওয়ার ফলে বাংলাদেশের সম্পর্কে যখন আজকে সিপিআইএমের ডিসিশন, প্রেস রিলিজ বা যাই বলো, সেইগুলো কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলা ভুল। আমার এটাও তো ঠিক যে একটা বিরাট অংশের বাঙালি নিশ্চয়ই চায় যে আর কোনো সমস্যা না থাকুক, ওই পারের বাঙালি এই পারের বাঙালি দুজনেই বাংলা ভাষায় আমরা কথা বলি, দুই দেশের মানুষ, তারা যেন ভালো থাকে, আমরা যেন একসাথে ভালো থাকি, সেটাই সবাই চাইবে। এবার রেজওয়ানা চৌধুরী বন্যাকে নিয়ে আসাটা আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে ভীষণ ভালো একটা উদ্যোগ। কারণ প্রথম কথা, রেজওয়ানা সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া কি এটার মাধ্যমে কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি। আর রেজওয়ানা চৌধুরী বন্যা কিসের জন্য বিখ্যাত, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রেজওয়ানা চৌধুরী বন্যা শুধুমাত্র সঙ্গীত শিল্পী না, রেজওয়ানা চৌধুরী বন্যা ওই পারের কোনো সাধারণ শিল্পী নয়। তিনি কিছুটা তো অসাধারণ তার গানের গুণে, পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীতের এত বড় শিল্পী। তিনি বিশ্বভারতীর ছাত্রী, কণিকা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের। আজকের দিনে তুমি যদি পশ্চিমবঙ্গের যে কোনো বড় সঙ্গীত শিল্পী, কবির সুমন, লোপামুদ্রা, এরকম বড় বড় মানুষজনের কাছে যাও যারা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন, রবীন্দ্রসঙ্গীত গাইতে বা রবীন্দ্রনাথের কথা বলতে ভালোবাসেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করো রবীন্দ্রসঙ্গীতের কার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে আপনার ভাল লাগে, প্রথম 5টা নামের মধ্যে একটা রেজওয়ানা চৌধুরী বন্যার নাম আসবে। তো এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যিনি রবীন্দ্রসঙ্গীতের মানে ওরকম একজন, মানে দেবী সরস্বতীর বলা হতো একটা তাকে, তো সেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে যদি নিয়ে আসে সিপিআইএম, সেটা ডেফিনেটলি সম্প্রীতির বার্তা হতে পারে। কিন্তু ওই যে বললাম যে মানুষ আজকালকার দিনে আর মধ্যপন্থী থাকতে পছন্দ করে না, হয় ডান নয় বাম, হয় বাংলাদেশ নয় ইন্ডিয়া, হয় হিন্দু নয় মুসলমান, এতে বিশ্বাস করতে শুরু করেছে। তাই তাদের কাছে এই গ্রহণযোগ্যতা কতটা পাবে আমি জানি না। তার কারণ আমি দেখলাম দিলীপ ঘোষও এটা নিয়ে একটা মন্তব্য করে দিয়েছে, কমিউনিস্ট পার্টি কবে সোজা হবে আমি বুঝি না, হ্যাঁ বুদ্ধি কবে সোজা হবে এইসব বলেছে। ভারতে এত শিল্পী থাকতেও, মানে এখানে এত শিল্পী থাকতেও ওখান থেকে কেন শিল্পী আনতে হচ্ছে? হ্যাঁ, সেইটা শিল্পীদের একটু কষ্ট হতে পারে, কারণ শিল্পী ভারতীয় শিল্পীরাও থাকছেন। আমি আজকে রবীন্দ্রদেবের সঙ্গেই আমার কথা হয়েছে এক সাক্ষাৎকারে, উনি বলেছেন যে লোপামুদ্রা মিত্র এবং ইমন চক্রবর্তীদের মতো নাম তিনি বলছেন যে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, মানে সেটা তো তাদের খুবই ভালো উদ্যোগ। তাহলে দিলীপ ঘোষের কথার কোনো মূল্যই নেই এই ক্ষেত্রে। তবে আমার ঠিক যে যদি রেজওয়ানা বন্যা চৌধুরী না আসতো তাহলে একটা লগ্নজিৎ চক্রবর্তী চান্স পেতো। তো যাই হোক, সে এখন পায়নি, উনি পেয়েছেন, এটা নিয়ে কন্ট্রোভার্সি তো একটু হবেই, কিন্তু সাধুবাদ জানানো উচিত। যেখানে তার কারণ হচ্ছে অনুষ্ঠানটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে। এটা 17ই জানুয়ারি জ্যোতিবাবুর প্রয়াণ দিবস ওই দিনকে, এবং জ্যোতি বসু সেন্টার অফ এক্সেলেন্সের সেদিনকে কিছুটা পার্টির উদ্বোধন হচ্ছে নিউ টাউনে। সেদিন দুপুরবেলা অনুষ্ঠানের পরই সিপিআইএম এর সেন্ট্রাল কমিটির মিটিং আছে, যেটা গোটা ভারতের সমস্ত প্রতিনিধি থাকবে, ইনক্লুডিং আমার ধারণা বিনারাই বিজয়ানও থাকবেন, বৃন্দা কারাত, প্রকাশ কারাতের মতো নেতৃত্ব থাকবেন, পলিট ব্যুরোর সমস্তরা সদস্যরা থাকবেন। সেখান থেকে নেক্সট পার্টি কংগ্রেসের ডিসিশন হবে, সামনের 26-এর বিধানসভায় সিপিআইএমে কি স্ট্যান্ড থাকবে সেটা ডিসাইড হবে। তার কারণ সিপিআইএম কংগ্রেসের বিবাদটা আস্তে আস্তে বাড়ছে, অদিত চৌধুরী আর নেই। বাংলা সিপিএম কার পক্ষে থাকবে, কোন দিকে থাকবে, বাংলা ত্রিপুরা বিশেষ করে যেখানে কংগ্রেসের সাথে জোট আছে, কি হবে, এটা তো সেন্ট্রাল কমিটি ডিসিশন নেবে মোটামুটি। তো সেন্ট্রাল কমিটির যখন মিটিং আছে এবং সেটা বাংলায় হচ্ছে, ঠিক তার আগে রেজওয়ানা চৌধুরীকে বন্যাকে আনাটা খুবই সিগনিফিকেন্ট, বাংলাদেশ নিয়ে একটা বার্তা দেওয়া। হ্যাঁ, কারণ আরেকটা ব্যাপার হচ্ছে জ্যোতিবাবুর প্রয়াণ দিবসে এই ঘটনাটা ঘটছে, রেজওয়ানা চৌধুরী আসছে। জ্যোতিবাবু নিজেই ওপার বাংলার মানুষ, জ্যোতিবাবু কিন্তু বাঙাল, মানে পৈতৃকভাবে। জ্যোতিবাবুর জন্ম সম্ভবত কলকাতার সল্টলেকে, এরকম একটা জায়গায়, সল্টলেক না হলেও কলকাতায় জন্ম, কিন্তু তাদের পূর্বপুরুষরা ওপার বাংলার মানুষ। তো জ্যোতিবাবু বাঙাল, সেই তো আমাদের প্রত্যেকেরই তো বাঙালদের, আমরা যারা বাঙাল তাদের একটা আবেগ আছে ওপার বাংলার সম্পর্কে। তো সেই আবেগ, সেই রবীন্দ্রনাথ, সেই সম্প্রীতির বার্তা, সেই যুদ্ধ নয়, মানে আমার এখন দেখতে খারাপ লাগে কলকাতায় একটা যুদ্ধবিরোধী মিছিল হয় না। কলকাতায় কিন্তু ভিয়েতনাম যুদ্ধ যখন হচ্ছে,
ভিয়েতনামের পক্ষে মানুষ ছিল ঠিক কথা, কিন্তু তাও সবাই স্লোগান দিত যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এই স্লোগান বাংলাদেশের পাড়ায় পাড়ায় এক সময় হয়েছে, পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় হয়েছে। আজকের দিনে কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি কলেজ, মানে বিপ্লবীদের যে আঁকড়া যে রাস্তা ধরে সেরকম জায়গায় একটা পোস্টার নেই। সাধারণ মানুষের স্বার্থে হয় না। হ্যাঁ, যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ হয়তো হবে না, বাংলাদেশের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ কতটা জিতবে, তাদের কাছে কত আর্মি আছে, আমাদের কত আর্মি আছে, এটা নিয়ে তুমি ভুড়ি ভুড়ি ভাষণ দেখতে পারবে সোকল মেইন স্ট্রিম মিডিয়াতে। সেটা ওই দেশের লোকেরাও করছে, এদেশও করছে। আমাদের দেশ পিছিয়ে নেই, ওদের দেশও পিছিয়ে নেই। সবার কাছে ক্যামেরা আছে, সবার কাছে মাইক আছে, বলতে মানে কারোর কোনো বিয়েই নেই। কিন্তু ফোর্ট উইলিয়ামে কার কত অস্ত্র আছে কোনো সাংবাদিকই ঠিক করে জানে না, বা ওদের ওখানে কতটা আছে আমরা জানি না। তো এই সব ঝগড়া করে ঝামেলা করে আলটিমেটলি দুটো দেশের সাধারণ মানুষের মধ্যে বিবাদটা বাড়ানো হচ্ছে। আজকের ওপারের মানুষ এপারে আসতে ভয় পাচ্ছে চিকিৎসার জন্য, বা ভিসা দেওয়া হচ্ছে না। যেমন নরেন্দ্র মোদী ভারতবর্ষে আসার পর, ভারতবর্ষে তুমি যদি একটু মানে একটু ভালো করে দেখো যে ভারতবর্ষের চারপাশের প্রতিটা দেশের সাথেই মোদির সম্পর্ক, মোদী আসার পর সম্পর্ক একটু টালমাটাল। ছোট ছোট দেশের সাথে, আবার বড় বড় দেশের সাথে ভালো সম্পর্ক। তুমি ইসরায়েলের সাথে কিন্তু ভালো সম্পর্ক, দুবাইয়ের সাথে ভালো সম্পর্ক, আমেরিকার সাথে ভালো সম্পর্ক। কিন্তু গরিব দেশ সম্পর্কে ভারতবর্ষের থেকে যারা নিচু অর্থনৈতিকভাবে, তাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। তো আর এই খারাপ দেওয়াতে মদত দিচ্ছে এক শ্রেণীর সংবাদ মাধ্যম। সেই দিক থেকে সিপিআইএম তো ভালো কাজই করছে।